একাকিত্ব, নিঃসঙ্গতা আর একরাশ অজানা ভাবনা ছায়ার মতো এসে ঢেকেছিল আমার শ্বশুরবাড়ির চারপাশ। আমি জানতাম না বিয়ের অল্প কিছুদিন পরেই আমার স্বামী বিদেশ চলে যাবে। জানলে হয়তো আমি বিয়েটাই করতাম না, কারণ এই বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই, নেই আত্মীয় স্বজনের আনাগোনা, কেবল আমি আর ঘরের দেয়ালে ঝুলে থাকা কিছু পুরনো ফ্রেম, যেগুলোতে হাসি আছে কিন্তু শব্দ নেই। স্বামী যখন বলল আমাকে বিদেশ যেতে হবে, আমার বুকের ভেতরটা কেমন যেন দমবন্ধ হয়ে এলো। একটা বাড়ি যেখানে দিনের আলো ঢোকে ঠিকই, কিন্তু সন্ধে নামলে শব্দগুলোও যেন কেমন ভারী হয়ে যায়। আমি ভেবেছিলাম বিয়ের পর সব কিছু নতুন হবে, উজ্জ্বল হবে, অথচ নতুন হলো শুধু একা থাকার ভয়ে। আমি তাকে বলেছিলাম, ছোটখাটো একটা ব্যবসা শুরু করো, এই দেশে থেকেই কিছু করো। তুমি যদি আমার পাশে না থাকো, এই বাড়িতে তো আর কেউ নেই, আমি কিভাবে থাকব? সে কেমন একরক্ষা ছিল, চোখে ছিল স্বপ্ন আর হিসেব। বলল, এই দেশে কষ্ট করে বড় কিছু করা যায় না, বিদেশে গেলে ইনকাম ভালো হবে, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমি চুপ করে গিয়েছিলাম, মুখে কিছু বলিনি, কিন্তু মনে মনে যেন একটা প্রশ্ন বারবার উঠছিল। ভবিষ্যৎ সুন্দর হবে ঠিকই, কিন্তু সেই ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা আমি একা হাঁটব? তবু আমি তাকে বাধা দিইনি, কারণ আমি দেখেছিলাম তার চোখে আক্ষেপ আছে, আবার স্বপ্নও আছে। স্বপ্নের সামনে দাঁড়িয়ে কারোর হাত শক্ত করে ধরা যায় না, ছেড়ে দিতে হয়। শুধু ছেড়ে দেওয়ার সময় বুকের ভেতরটা খালি হয়ে যায়। বিদেশ যাওয়ার আগের রাতগুলো খুব অদ্ভুত ছিল। ঘড়ির কাঁটাগুলো যেন শব্দ করে চলছিল। রান্নাঘরের টিনের ছাদে বাতাস লাগলেই একটা কাঁপা কাঁপা আওয়াজ হতো। আর আমার মনে হতো এই বাড়ির নিঃশব্দতারও একটা আলাদা ভাষা আছে। আমি বুঝতাম না সেটা ভয় না শূন্যতা। স্বামী আমাকে সেদিন আশ্বস্ত করল, বলল, তোমার চিন্তা করতে হবে না, তুহিন তো তোমার ছোট ভাই, ওকে এখানে রেখে দাও, ও তোমার দেখাশোনা করবে, এই বাড়ির খেয়াল রাখবে, স্কুলে ভর্তি করিয়ে দিও, এখান থেকেই পড়বে। তুহিন আমার ছোট ভাই, ক্লাস 9-এ পড়ে। ছোট হলেও ওর চোখে একটা ভরসার আলো ছিল, কিন্তু তবু আমি দ্বিধায় পড়েছিলাম। ওকে কি আমি এত দূরে এনে ফেলে দিচ্ছি, নাকি আমার ভয়টাই আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? শেষ পর্যন্ত সেই ভয়টাই জিতে গেল। আমি বাবাকে ফোন করলাম, সব বললাম। স্বামীর বিদেশ যাওয়া, বাড়ির একা হয়ে যাওয়া, আমার আতঙ্ক, সব। বাবা এক মুহূর্ত থেমে বলেছিল, তুই তো জানিস তুহিন ছোট, তাও যদি তুই মনে করিস ও থেকে তুই সাহস পাবি, তাহলে পাঠিয়ে দিচ্ছি। বাবার সেই কথাটার মধ্যে একটা অসহায়তা ছিল, যেন বাবা বুঝতে পারছিল বড় হয়ে যাওয়ার পরেও আমি কোথাও একটা ছোটই রয়ে গেছি, একা থাকার ভয়টা ছোটবেলার মতোই। স্বামীর যাওয়ার 3 দিন আগে তুহিন আমাদের বাড়িতে চলে এলো। হালকা একটা ব্যাগ, বই খাতা, আর চোখে কিছুটা কৌতূহল, কিছুটা দায়িত্ববোধ। দরজায় ঢুকে আমাকে দেখে ও হাসল, বলল, আপু আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, দুলাভাই যাক, বাজার করা থেকে শুরু করে সব আমি সামলাবো, তুমি শুধু আমাকে বলো কি দরকার। ওর কথাটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এত ছোট একটা ছেলে, অথচ কথায় এমন ভরসা। আমার বুকটা যেন একটু হালকা হলো। মনে হলো, আচ্ছা আমি একা না, অন্তত এই বাড়িতে আরেকটা জীবন্ত শব্দ থাকবে। কিন্তু মানুষ যখন কাউকে আঁকড়ে ধরে, তখন সে বুঝতেই পারে না কখন সেই আঁকড়ে ধরাটাই একটা নতুন দায় তৈরি করে। 3 দিনের মধ্যেই আমার স্বামী বিদেশ চলে গেল। ভোরবেলায় বাসস্ট্যান্ড, কুয়াশা ধরা রাস্তা, চারপাশে মানুষের গুঞ্জন, তবু আমার কাছে সবকিছু খুব দূরের মনে হচ্ছিল। স্বামী বারবার বলছিল, ভালো থেকো, মন খারাপ করো না, আমি দ্রুত সব ঠিক করে ফেলব। আমি মাথা নেড়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, যেন কথা বললেই কান্না বেরিয়ে আসবে। বাস ছেড়ে দেওয়ার পর আমি আর তুহিন পাশাপাশি হাঁটছিলাম। রাস্তায় দোকান খুলছে, পাখি ডাকছে, ভোরের আলো ধীরে ধীরে গাছ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছিল জীবনের একটা দরজা বন্ধ হয়ে গেছে, আরেকটা দরজা খুলেছে, যার ভেতরে আলো কম। বাড়িতে ফিরে এসে প্রথম দিনটা আমি ঠিক বুঝতে পারিনি। রান্না করলাম, গুছালাম, তুহিনের স্কুলের ব্যবস্থা করলাম, সবই করলাম, কিন্তু মাঝে মাঝে হঠাৎ থেমে যেতাম।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হতো কারোর অপেক্ষা করছি, অথচ জানি সে আসবে না। প্রথম 2-3 দিন সবকিছু বেশ স্বাভাবিক লাগছিল। তুহিন নিয়ম করে স্কুলে যায়, ফিরে এসে বাজার করে আনে, ঘরের কাজেও সাহায্য করে। ওর মধ্যে একটা পরিণত ভাব আমি খেয়াল করছিলাম। যদিও সে ছোট, তবু কথাবার্তায় একটা নির্ভরতা ছিল। তুহিন যখন রান্নাঘরে এসে বলত, আপু আজ ডাল বেশি হবে না, কাল তো স্কুল থেকে ফিরতে দেরি হবে, তখন আমার মনে হতো এই বাড়িটা সত্যি একটা বাড়ি হয়ে উঠছে আবার। কিন্তু সমস্যা হলো, সব কিছু স্বাভাবিক থাকলে মানুষ ভয়ের কথা ভুলে যায়, আর ভয়ে যখন ভুলে যায় তখন অস্বাভাবিকতার ছোট ছোট ইশারাগুলোও চোখে লাগে বেশি। কয়েকদিন পর থেকেই আমি ধীরে ধীরে কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে লাগলাম। শুরুতে গুরুত্ব দিইনি, ভেবেছিলাম নতুন বাড়ি, নতুন রুটিন, মানিয়ে নেওয়ার চাপ, এসবই। যেমন ঘরের দরজাগুলো কখনো কখনো একটু খোলা থেকে যায়। আমি নিশ্চিত ছিলাম আমি বন্ধ করেছি। তুহিনও বলতো, আমি তো আপু বন্ধই করেছি। তবু রাতের বেলা হালকা বাতাস ঢুকে দরজাটা সামান্য ফাঁক হয়ে থাকত। আর আমার ব্যবহৃত জিনিস এক জায়গার বদলে অন্য জায়গায় রাখা থাকত। চিলুনি, পিন, একটা ছোট নোটবুক, যেগুলো আমি সবসময় নির্দিষ্ট জায়গায় রাখি। প্রথমে মনে হতো আমি ভুলে রেখেছি হয়তো, কিন্তু ভুলেরও তো একটা সীমা থাকে। আর একটা বিষয়, তুহিন মাঝে মাঝে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকত। সে তাকানোটা এমন নয় যে খারাপ, বরং যেন চিন্তামগ্ন, যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, কি রে, কি হয়েছে? তুহিন হেসে বলতো, কিছু না আপু, এমনি। এমনি শব্দটার ভেতর মাঝে মাঝে কত কিছু লুকিয়ে থাকে সেটা তখন বুঝিনি। একদিন বিকেলে তুহিন স্কুল থেকে ফিরে খুব চুপচাপ ছিল। অন্যদিন হলে স্কুলের গল্প করত, কে কি বলল, কোন স্যার বোকা দিল, কোন বন্ধু কি করল, সবই বলতো। সেদিন কিছুই নয়, শুধু এসে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে গেল। আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আজ বাড়ির বাতাসটা কেমন ভারী, অদ্ভুত এক নীরবতা, যেন ঘরের দেয়ালগুলোও কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি ওর ঘরের দরজায় দাঁড়িয়ে বললাম, তুহিন, আজকে এত চুপচাপ কেন? শরীর খারাপ লাগছে? তুহিন বিছানায় শুয়েছিল, চোখ বন্ধ করে হালকা গলায় বলল, হ্যাঁ আপু, মাথাটা খুব ব্যথা করছে। আমি তার পাশে গিয়ে বসলাম, বললাম, চিন্তা করিস না, আমি তো আছি, ওষুধ দিচ্ছি, পানি খা। ওষুধ খেয়ে তুহিন চুপ করে রইল, কিন্তু ওর মুখে একটা অদ্ভুত ক্লান্তি, যেন শুধু শরীর নয়, মনের ভেতরেও কিছুর চাপ। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, তুই ঠিক আছিস তো? তুহিন চোখ না খুলেই বলল, আপু, মাঝে মাঝে মনে হয় মাথার ভেতরটা খুব ভারী হয়ে যায়, শুধু ব্যথা না, যেন কেউ ভিতর থেকে ডাকছে। আমি থমকে গেলাম। কারা ডাকছে? তুহিন একটু থামল, তারপর বলল, বুঝাতে পারি না, রাতে ঘুম ভেঙে দেখি দরজা খোলা থাকে, জানালা দিয়ে বাতাস ঢোকে, আর মনে হয় কেউ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমি ভয় দেখাতে চাইনি। আমি নিজেকে শক্ত করলাম, বললাম, তুই বেশি ভেবে ফেলছিস, নতুন বাড়ি, নতুন পরিবেশ, এগুলো তো এমন হয়। তুহিন ধীরে ধীরে চোখ খুলল, আমার দিকে তাকালো। সেই তাকানোতে ভয় কম আর দ্বিধা বেশি, যেন সে নিজেই নিশ্চিত না সে যা অনুভব করছে সেটা সত্যি নাকি কেবল মন। আমি ওর কপালে হাত রাখলাম, বললাম, দোয়া পড়বি, মন শক্ত রাখবি, আমরা দুজন আছি, ভয় পাবার কিছু নেই। তুহিন খুব আস্তে বলল, আপু, তুই আমার মায়ের মতো, এই কথাটাই আমাকে শক্তি দেয়, আবার কষ্টও দেয়। আমি সেই কথার মানে তখন ধরতে পারিনি, শুধু বুঝেছিলাম ওর ভেতরে একটা দোটানা চলছে, একটা অদ্ভুত টানাপোড়েন, এবং সেই টানাপোড়েনের সঙ্গে যেন এই বাড়ির নীরবতাও জড়িয়ে যাচ্ছে। সেদিন রাতটা আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি। বিছানায় শুয়ে থাকলেও মনে হচ্ছিল ঘরের প্রতিটা শব্দ আলাদা হয়ে যাচ্ছে। ঘড়ির টিকটিক, জানালার বাইরে বাতাসের দীর্ঘ নিঃশ্বাস, দূরের কুকুরের ডাক, সব কিছু যেন আমার মনের ভেতরে এসে জমছে। আমি বারবার ভাবছিলাম, তুহিন কি সত্যিই ভয় পাচ্ছে, নাকি বাড়ির পরিবেশটাই তাকে এমন করছে? আর সেই দরজা খোলা থাকা, জিনিসপত্রের জায়গা বদল, এগুলো কি কেবল ভুল, নাকি কোনো অদৃশ্য সংকেত? আমার একা থাকার ভয়টা যেন আবার ফিরে আসছিল,
তবে এবার সেটা দ্বিগুণ, কারণ আমি একা না থেকেও নিঃসঙ্গ বোধ করছিলাম। ভোরের দিকে যখন আকাশ হালকা ধূসর, আমি হঠাৎ শুনলাম কোথাও যেন খুব ধীরে একটা দরজা নড়ল। আমি উঠে বসে গেলাম। হৃৎপিণ্ড যেন বুকের ভেতরে জোরে ধাক্কা দিচ্ছে। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। আমি নিজেকে বললাম, ভুল শুনেছ, বাতাস হবে। তবু আমি বিছানা থেকে নামলাম। ধীরে ধীরে দরজার দিকে গেলাম। আমার ঘরের দরজাটা বন্ধ ছিল। আমি দরজা খুলে করিডরে বেরোলাম। চারদিকে অন্ধকার, শুধু রান্নাঘরের দিক থেকে খুব হালকা আলো। আমি হাঁটলাম। পায়ের শব্দ যেন নিজের কানে অনেক জোরে লাগছিল। রান্নাঘরের কাছে এসে দেখি দরজাটা সামান্য খোলা। আমি নিশ্চিত ছিলাম আমি রাতে বন্ধ করেছিলাম। আমি দরজাটা আরও একটু ঠেলে ভেতরে তাকালাম। কিচ্ছু নেই, শুধু একটা ঠান্ডা বাতাস আর একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ একটু আগেই জায়গায় ছিল আর আমি পৌঁছানোর আগেই সরে গেছে। আমি দ্রুত দরজাটা বন্ধ করলাম। ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু চোখ বন্ধ করলেই সেই অনুভূতিটা ফিরে আসছিল। মনে হচ্ছিল এই বাড়ির ভেতরে কোনো রহস্য আছে, যা ধীরে ধীরে তার ছায়া মেলে ধরছে। আর তুহিন কি কেবল একজন ছোট ভাই যে আপুকে সাহস দিতে এসেছে, নাকি তারও ভেতরে এমন কিছু ঢুকে পড়ছে যা সে নিজেও বুঝতে পারছে না? আমি জানতাম এই গল্পের শুরুটা শুধু একাকিত্ব নয়, এটা ছিল একটা দরজা খোলার মুহূর্ত, যার পরের ঘরগুলোয় আলো কম আর প্রশ্ন বেশি। পরদিন সকালটা স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। তুহিন স্কুলে যাবে, আমি নাশতা বানাবো, তারপর ঘর গুছাবো। কিন্তু স্বাভাবিক কথাটার ভেতরেই কোথাও একটা ফাঁক থেকে যায় যখন রাতের ঘটনাগুলো ঘুমের মতো নয়, একদম বাস্তবের মতো গায়ে লেগে থাকে। তুহিন নাশতার টেবিলে বসেছিল, মুখটা ফ্যাকাশে, চোখের নিচে হালকা কালচে ছাপ। আমি বললাম, কি রে, রাতে ঘুম হয়নি? ও চোখটা নামিয়ে বলল, হয়েছিল আপু, কিন্তু বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আমি হাসার চেষ্টা করলাম, বললাম, নতুন জায়গা তো, তাই হবে, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। তুহিন জবাব দিল না, শুধু প্লেটে রুটি ভেঙে ছোট ছোট টুকরো করছিল, এমনভাবে যেন ওর মাথার ভেতরে আরেকটা কথাবার্তা চলছে যেটা এই ঘরের কাউকে শোনানো যাবে না। আমি একটু দম নিয়ে বললাম, দেখ, তুই যদি সত্যিই অস্বস্তি বোধ করিস, আমি বাবাকে বলে দেব, চলে যাবি। আমার কথা শেষ হতেই তুহিন হঠাৎ মাথা তুলল, চোখে একটা তীব্রতা, বলল, না আপু, আমি যাব না। আমি থমকে গেলাম। কাল তো নিজেই বলেছিল চলে যাবে, আজ বলছে যাবে না। আমি ধীরে বললাম, তাহলে কাল বলছিলি কেন যে চলে যাবি? তুহিন একটু চুপ করে রইল, তারপর বলা নামিয়ে বলল, কাল আমি ভয় পেয়েছিলাম। আমি বললাম, কিসের ভয়? তুহিন মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল, জানালার দিকে তাকালো। জানালার বাইরে কিছু ছিল না, একটা ফাঁকা উঠোন, দুপাশে গাছপালা আর দূরে একটা ইটের দেওয়াল। তবুও এমনভাবে তাকিয়ে রইল যেন ওখানেই কেউ দাঁড়িয়ে আছে। তারপর বলল, এই বাড়িটা কেমন যেন কথা বলে আপু। আমি হাসলাম, কিন্তু সেই হাসির ভেতর সান্ত্বনা ছিল না, ছিল একটা অস্বস্তি। বললাম, বাড়ি আবার কথা বলে নাকি? এসব কি বলছো? তুহিন খুব আস্তে বলল, আমি জানি শুনলে হাসি পাবে, কিন্তু রাতে যখন সবাই ঘুমায় তখন এই বাড়িটা অন্য রকম হয়ে যায়, দেওয়ালগুলোও যেন নিঃশ্বাস ফেলে। আমি চুপ করে রইলাম, কারণ আমি নিজেও তো রাতের বেলা দরজা খোলা দেখে কেঁপে উঠেছিলাম। আমি যদি এখন তাকে বলি, হ্যাঁ আমিও দেখেছি, তাহলে ও আরও ভয় পাবে, আর ও যদি আরও ভয় পায় তাহলে আমি একা হয়ে যাব। তুহিন নাশতা শেষ করে ব্যাগ কাঁধে নিল, দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপু, তুমি দরজা জানালা ঠিকমতো বন্ধ করে রেখো, আর তুমি একা বেশিক্ষণ ঘরের ভেতর হেঁটো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, একাই তো হাঁটব, আমি তো একা থাকি। তুহিন বলল না কিছু, শুধু আমার দিকে একবার এমনভাবে তাকালো যেন বলার মতো অনেক কথা আছে, কিন্তু কথা বলল না, বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই বাড়িটা আবার নিঃশব্দ হয়ে গেল। সেই নিঃশব্দতা খুব অদ্ভুত, যেন শব্দ না থাকলেও ঘরের মধ্যে একটা উপস্থিতি আছে। আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, ঝাড়ু দিলাম, বাসন ধুলাম, আলমারি গুছালাম। কাজ করলে মন কম ভাবে, এই ভরসাটুকু আমার ছিল। কিন্তু আলমারির দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল।
আলমারির ওপরের তাকটা, যেখানে আমি একটা ছোট্ট ডায়েরি রাখি, যেটাতে আমি মাঝে মাঝে স্বামীর জন্য চিঠির মতো কিছু লিখি, সেটা আজ সামান্য এদিক ওদিক। আমি নিশ্চিত ছিলাম গতকাল সেটাকে ঠিক করে রেখেছিলাম। আমি ডায়েরিটা তুলে দেখলাম, ভেতরের পাতাগুলো একটু উল্টানো। কেউ কি পড়েছে নাকি আমারই ভুল? আমি নিজের উপর সন্দেহ করতে লাগলাম। আমি কি বেশি সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছি? মনে মনে ভাবলাম। কিন্তু সন্দেহ যখন মাথায় ঢুকে যায়, তখন সে একাই নিজের খাবার খুঁজে খুঁজে বড় হয়। দুপুরে রান্না করলাম, কিন্তু আগের মতো গলা দিয়ে খাবার নামছিল না। বারবার মনে হচ্ছিল ঘরের কোণগুলো কেমন যেন অন্ধকার, এক একটা কোণ যেন নিজের ভেতরে কথা আটকে রেখেছে। বিকেলে তুহিন ফিরল, আজও চুপচাপ। স্কুল ব্যাগ নামিয়ে বলল, আপু, আজকে বাজারে যেতে হবে, চাল, ডাল আর কিছু সবজি। আমি বললাম, আমি যাব? ও বলল, না আপু, তুমি থাকো, আমি নিয়ে আসছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, আমি গেলে সমস্যা কি? তুহিন একটু থমকে বলল, সমস্যা না, কিন্তু তুমি বাইরে গেলে বাড়িটা খালি হয়ে যাবে, আর আমি চাই না বাড়িটা বেশি সময় খালি থাকুক। আমি যেন কথা হারিয়ে ফেললাম। বাড়িটা খালি থাকুক মানে কি? বাড়ি তো বাড়ি, খালি থাকা মানে কি? আমি জোর করে স্বাভাবিক হলাম, বললাম, আচ্ছা তুই যা, সাবধানে যাবি। তুহিন বাজারে গেল, আমি ঘরে একা, আবার সেই একা। সন্ধ্যার আলো ধীরে ধীরে কমতে লাগল, জানালার বাইরে গাছের ছায়া বাড়তে লাগল, ঘরের ভেতরেও আলো বদলাতে লাগল, দিনের পরিচিত আলো থেকে সন্ধ্যার অচেনা ছায়ায়। ঠিক তখনই আমি শুনলাম পেছনের ঘর থেকে যেন খুব হালকা একটা শব্দ। আমি প্রথমে ভাবলাম বাতাস, কিন্তু শব্দটা বাতাসের মতো নয়, যেন কেউ ধীরে করে মেঝেতে পা রাখছে, খুব আস্তে, খুব নিয়ন্ত্রিত। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি গলার ভেতর শুকনো ঢোক গিললাম। নিজেকে বললাম, ভয় পাস না, এটা তোর মন। তবু আমি রান্নাঘরের ছুরি, গ্যাসের লাইটার কিছুই নিলাম না, কারণ আমি জানি গল্পে যেমন দেখা যায়, বাস্তবে মানুষ ভয় পেলে অস্ত্র খোঁজে না, বরং নিজের শরীরটাই কাঁপতে থাকে। আমি ধীরে করে পেছনের ঘরের দিকে গেলাম। করিডোরটা অন্ধকার, শুধু একপাশে ছোট্ট একটা জানালা, যেখানে থেকে অল্প আলো পড়ছে। আমি দরজার কাছে পৌঁছলাম। দরজাটা সামান্য ফাঁক। আমি কাঁপা হাতে দরজাটা একটু ঠেললাম। ভেতরে কিছু নেই, খালি ঘর, একটা পুরনো কাঠের আলনা, দেয়ালে একটা ফ্রেম, মেঝেতে ধুলো। তবু আমি যেন অনুভব করলাম ঘরের ভেতরে বাতাসটা একটু ঠান্ডা, আর সেই ঠান্ডা বাতাসে একটা গন্ধ, পুরনো কাগজের মতো। আমি পেছনে ফিরতে যাব, এমন সময় মেঝের ওপর একটা জিনিস চোখে পড়ল, একটা কলম, আমার কলম। আমি নিশ্চিত এই কলমটা আজ সকালেই টেবিলের ওপর ছিল, আমি নিজ হাতে রেখেছিলাম। তাহলে এটা এখানে এলো কি করে? আমি কলমটা তুললাম। হাতের মুঠোতে কলমটা ঠান্ডা লাগলো, অদ্ভুত ঠান্ডা, এমন ঠান্ডা যেন অনেকক্ষণ কোনো অন্ধকার জায়গায় ছিল। ঠিক তখনই পেছনে একটা শব্দ। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু দরজাটা যেটা আমি ফাঁক করে রেখেছিলাম, সেটা এখন আরও একটু বেশি খোলা, যেন কেউ একটু আগে ধাক্কা দিয়েছে। আমি দৌড়ে বের হয়ে এলাম, রান্নাঘরে এসে দাঁড়ালাম, বুক ধরফর করছে, হাত কাঁপছে। আমি নিজের মুখে পানি দিলাম, বারবার বললাম, কিছু না, কিছু না, কিছু না। কিন্তু মন তো বোঝে না, মন শুধু মনে রাখে। সন্ধ্যায় তুহিন বাজার নিয়ে ফিরল, দরজায় ঢুকে বলল, আপু তুমি ঠিক আছো? আমি জোর করে হেসে বললাম, হ্যাঁ ঠিক আছি, কেন? তুহিন ব্যাগ নামাতে নামাতে বলল, না, দরজা খোলা ছিল, আমি বাইরে থেকেই দেখলাম, তুমি তো বলেছিলে বন্ধ রেখেছ। আমি থমকে গেলাম। আমি নিশ্চিত ছিলাম দরজা বন্ধ ছিল, আমি দৌড়ে রান্নাঘরে এসেছিলাম, তারপরও বন্ধ করেছি। আমি মুখটা সামলে বললাম, হয়তো আমি ঠিকমতো লাগাইনি। তুহিন কিছু বলল না, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম ও বিশ্বাস করছে না। রাত বাড়ল, আমরা খাওয়া দাওয়া করলাম, তুহিন পড়তে বসল। আমি নিজের ঘরে গেলাম, শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। জানালার বাইরে বাতাসের শব্দ, আর ঘরের ভেতর এক ধরনের ভারী নীরবতা। হঠাৎ মনে পড়ল
তুহিন বলেছিল, আমি একটা কথা চাই, কিন্তু তুমি কখনো দেবে না। সেই কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো। কি এমন কথা? কি চায়ও? কেন বলল আমি কখনো দেব না? আমি কল্পনা করতে চাইনি, কারণ কল্পনা করলে ভয় আরও বেড়ে যায়। তবু মাথার ভেতর প্রশ্নগুলো ঘুরতে লাগলো। ঠিক তখনই শুনলাম, তুহিনের ঘরের দরজার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম, কান পাতলাম, নিঃশ্বাস বন্ধ করে শুনলাম। একটু পর একটা ধীরে ধীরে মেঝে ঘষা শব্দ, যেন কেউ পা টানছে, খুব আস্তে, খুব কাছ দিয়ে। আমি বিছানা থেকে নামলাম না, শুধু চোখটা বন্ধ করলাম। মনে মনে প্রার্থনা করলাম, যাই হোক, এটা যেন আমার কল্পনা হয়। কিন্তু শব্দটা থামল না। আর সেই মুহূর্তেই তুহিনের ঘর থেকে একটা চাপা স্বর ভেসে এলো, যেন কেউ খুব নিচু গলায় কথা বলছে। আমি চমকে উঠলাম। তুহিন কি কারোর সাথে কথা বলছে? এই রাতে, এই বাড়িতে? আমি আস্তে করে দরজা খুললাম, করিডোরে পা দিলাম, ধীরে ধীরে তুহিনের ঘরের দিকে এগোলাম। ঘরের ভেতর আলো নেই, শুধু জানালার ফাঁক দিয়ে সামান্য আলো পড়ছে। দরজাটা সামান্য ফাঁক। আমি ফাঁক দিয়ে তাকালাম। তুহিন বিছানায় বসে আছে, মাথা নিচু, কিন্তু ওর ঠোঁট নড়ছে, যেন কে কারোর সাথে কথা বলছে। কিন্তু ঘরে আর কেউ নেই। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম, তারপর ধীরে বললাম, তুহিন, কার সাথে কথা বলছিস? তুহিন চমকে উঠে আমার দিকে তাকালো, চোখ বড় বড়, গলাটা শুকিয়ে গেল যেন। তারপর সে খুব আস্তে বলল, আপু, আমি কারোর সাথে কথা বলছি না। আমি বললাম, তাহলে তোর ঠোঁট নড়ছিল কেন? তুহিন ঘামতে লাগলো, চোখ নামিয়ে বলল, আমি নিজের সাথে কথা বলছিলাম। আমি আর কিছু বললাম না, কারণ আমি জানতাম এই মুহূর্তে বেশি প্রশ্ন করলে ও আরও ভেঙে পড়বে, আর ও ভেঙে পড়লে এই বাড়িটার অন্ধকারটা আরও বড় হবে। আমি চুপচাপ ফিরে এলাম, নিজের ঘরে ঢুকলাম, দরজা বন্ধ করলাম, বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু এখন ঘুম আসবে কি করে? কারণ আজ আমি প্রথমবার বুঝলাম, এই বাড়িটা শুধু নীরব নয়, এই বাড়িটা যেন ধীরে ধীরে কারোর ভেতরে ঢুকছে। আর সেই কেউ হয়তো তুহিন। সেদিন রাতের পর থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বাড়িতে যাই ঘটুক আমি ভয়কে প্রকাশ পেতে দেব না। কারণ ভয় প্রকাশ পেলেই সেটা ছড়িয়ে পড়ে, ঠিক ধোঁয়ার মতো। একবার ঘরে ঢুকলে কোণার পর কোণা দখল করে ফেলে। কিন্তু ভেতর ভেতর আমি বদলে যাচ্ছিলাম। আগে আমি সন্ধে নামলে বাতি জ্বালাতাম, চা বানাতাম, জানালার পাশে দাঁড়িয়ে একটু আকাশ দেখতাম। এখন সন্ধে নামলেই আমার মনে হতো দিনের আলো যেন একটা নিরাপত্তা ছিল, আর অন্ধকারটা একটা পরীক্ষার মতো। পরদিন তুহিন স্কুলে গেল ঠিকই, কিন্তু যাওয়ার সময় খুব কম কথা বলল। বেরোবার আগে শুধু বলল, আপু, আজ তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে থাকবে যতক্ষণ না আমি ফিরে আসি। আমি অবাক হয়ে বললাম, এভাবে কেন বলছিস? তুহিন 1 সেকেন্ড থেমে বলল, আমি চাই না তুমি অকারণে করিডোরে ঘুরো, তোমার মন খারাপ হবে। আমি মন খারাপ কথাটা শুনে হালকা হেসে বললাম, আমার মন খারাপ কেন হবে? তুহিন চোখ নামিয়ে বলল, এই বাড়িতে মন খারাপের কারণ অনেক আপু, সব কারণ চোখে দেখা যায় না। তারপরও বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা কেমন যেন ভারী লাগলো। আমি নিজের ঘরে এসে বসে পড়লাম, জানালার পর্দা টেনে দিলাম যেন আলো কম ঢোকে। না, আমি জানি আলো এড়াতে আলো দরকার, তবুও মনে হচ্ছিল আলো যেন কিছুটা দুর্বল হয়ে গেছে এই বাড়িতে, যেন আলো ঢুকলেও পুরোটা ঢুকতে পারে না। আমি বারবার ভাবছিলাম, তুহিন যে রাতে নিজের সাথে কথা বলছিল, সেটা কি সত্যি নিজের সাথে, নাকি ও এমন কিছু অনুভব করছে যেটাকে ব্যাখ্যা করা যায় না। কয়েকটা দিন এভাবেই কাটল। বাইরে থেকে দেখলে সব স্বাভাবিক, বাজার, রান্না, স্কুল, পড়া সব চলছে, কিন্তু ভেতরের গল্পটা আলাদা। আমি টের পাচ্ছিলাম তুহিনের চোখের ভেতরে একটা চাপা আতঙ্ক আছে। আর সেই আতঙ্ক শুধু ভয় না, তার মধ্যে অপরাধ বোধও আছে। ঠিক যেমন মানুষ কিছু ভাবতে না চেয়েও ভাবে, তারপর নিজেকে দোষ দেয়। একদিন দুপুরে আমি কাপড় শুকাতে ছাদে উঠেছিলাম। ছাদের বাতাসে একটু স্বস্তি লাগে। উপরে উঠলেই মনে হয় ঘরের দেওয়ালগুলো আর আমাকে আটকে রাখছে না। কিন্তু সেদিন ছাদেও স্বস্তি পেলাম না, কারণ ছাদের এক কোণে, যেখানে আমি কখনো যাই না, সেখানে একটা ছোট্ট ভাঙা বাক্স পড়েছিল, কাঠের পুরনো বাক্স। উপরে ধুলো জমে আছে। আমি আগে কখনো খেয়াল করিনি, হয়তো ছিল, আমি দেখিনি, অথবা
আগে কেউ সেটা সামনে আনেনি। বাক্সটা দেখে আমার ভিতরে একটা অদ্ভুত কৌতূহল জেগে উঠল। কৌতূহল কখনো কখনো ভয়ের থেকেও বেশি বিপজ্জনক, কারণ ভয় মানুষকে থামায়, কৌতূহল মানুষকে এগোয়। আমি বাক্সটা কাছে টেনে নিলাম। ঢাকনাটা শক্ত, একটু চাপ দিতেই কড়কড় শব্দ হলো, খুলে গেল। ভেতরে কিছু পুরনো কাগজ, কিছু পুরনো ছবি আর একটা কাপড়ে মোড়ানো খাম। খামটা হাতে নিতেই মনে হলো এটা নতুন না, বহুদিনের পুরনো। কিন্তু অদ্ভুতভাবে খামের কাগজটা খুব বেশি নষ্টও হয়নি, যেন কেউ যত্ন করে লুকিয়ে রেখেছিল। খামের উপর একটা নাম লেখা। আমি পড়ে কেঁপে উঠলাম। নামটা ছিল আমার স্বামীর বাবার নাম, মানে এই বাড়ির আগের গৃহকর্তা, যাকে আমি কখনো দেখিনি, যিনি অনেক আগেই নেই। খামটা খুলতে হাত কাঁপছিল। আমি নিজেকে বললাম, এগুলো পুরনো জিনিস, অযথা ভয় পাবি কেন? তবু বুকের ভেতর ধকধক করছিল। আমি আস্তে করে খাম খুললাম। ভেতরে একটা চিঠি। চিঠির লেখা কেমন পুরনো ধাঁচের, কিন্তু ভাষাটা পরিষ্কার। আমি পড়া শুরু করলাম। যদি কেউ এই চিঠি পড়ে, তার মানে সে এই বাড়িতে একা আছে, আর একা থাকার মানেই এখানে কিছু শুরু হয়েছে। আমি শিউরে উঠলাম। কিছু শুরু হয়েছে, এই কথাটা যেন চিঠির ভেতর থেকে বের হয়ে এসে আমার কান ধরে টানল। চিঠিতে আরও লেখা ছিল, এই বাড়ির দেওয়ালগুলো শুধু ইট সিমেন্ট নয়, এই বাড়ির ভেতরে অনেক না বলা কথা জমে আছে। কিছু কথা এমন যা মানুষ মুখে বলে না, কিন্তু মনে লালন করে, আর মনে লালন করা কথাগুলোই একদিন ঘরের বাতাস ভারী করে দেয়। আমি থামলাম, কারণ কথাগুলো খুব পরিচিত লাগছিল। গত কয়েকদিন ধরে আমি নিজেও তো বলছিলাম, বাড়ির বাতাস ভারী, নীরবতা অস্বাভাবিক। চিঠিতে এরপর লেখা, প্রতি প্রজন্মে এমন একজন আসে যে একা থাকতে পারে না। একা থাকলেই তার মাথায় অদ্ভুত অদ্ভুত কথা জন্মায়। সে বুঝতে পারে না এগুলো তার নিজের চিন্তা না এই বাড়ির পুরনো ছায়া। আমি চিঠিটা পড়তে পড়তে ঠোঁট শুকিয়ে গেল। আমার হাতে চিঠিটা কাঁপছিল, কারণ আমি বুঝতে পারছিলাম এটা যেন তুহিনের কথার প্রতিচ্ছবি। সে বলেছিল এই বাড়ি কথা বলে, সে বলেছিল মাথার ভেতর কেউ ডাকছে। চিঠির শেষ দিকে একটা লাইন ছিল যেটা পড়ে আমি একদম স্থির হয়ে গেলাম। এই বাড়ির সবচেয়ে বড় বিপদ কোনো অদৃশ্য শব্দ নয়, বিপদ হলো মানুষের ভেতরের সীমারেখা ঝাপসা হয়ে যাওয়া, যেখানে ভালো মন্দের পার্থক্য বোঝা কঠিন হয়, যেখানে ভুল চিন্তাকে মানুষ সত্যি ভেবে বসে। আমি চিঠিটা নামিয়ে রাখলাম। বুকের ভেতর যেন একটা ঠান্ডা ঢেউ বয়ে গেল। এটা কি তাহলে কেবল ভৌতিক কিছু না? এটা কি মানসিক একটা পরীক্ষা, একটা পরিবেশগত প্রভাব? আমি চিঠির শেষ অংশটা আবার পড়লাম। সীমারেখা ঝাপসা, এই কথাটা আমার মাথার ভেতর বাজতে লাগল। আমি হঠাৎ বুঝে গেলাম, তুহিনের যে দোটানা, সেটা কেবল তার না, এই বাড়ি যেন মানুষের মনকে টেনে টেনে একটা সীমারেখার কাছে এনে দাঁড় করায়। আর মানুষ যদি দুর্বল হয়, তাহলে ভুলটা নিজের মনে হয় না, অন্য কিছু মনে হয়। আমি বাক্সটা গুছিয়ে রেখে দ্রুত নিচে নামলাম। আমার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল এখনই তুহিনকে সব বলতে হবে। কিন্তু কি বলবো? বললে ও আরও ভেঙে পড়বে, আর না বললে এটা বাড়বে। সন্ধ্যায় তুহিন স্কুল থেকে ফিরল। আজও খুব চুপচাপ। হাত মুখ ধুয়ে এসে পড়ার টেবিলে বসতে যাচ্ছিল। আমি বললাম, তুহিন, আজ ছাদে আমি একটা পুরনো চিঠি পেয়েছি। শুনেই তুহিন কেমন থেমে গেল, ধীরে করে আমার দিকে তাকালো। চিঠি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তোমার দুলাভাইয়ের বাবার লেখা। এই কথাটা বলার সাথে সাথেই তুহিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও গলা শুকিয়ে বলল, আপু, তুমি পড়েছ? আমি বললাম, পড়েছি। তুহিন চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, আপু, আমি আগেও একটা চিঠি পেয়েছিলাম। আমি থমকে গেলাম। কি বলছিস? কোথায় পেয়েছিলি? তুহিন চোখ নামিয়ে বলল, তোমার আলমারির নিচে, সেদিন। আমি বুঝলাম এই সেই চিঠি যেটা সে আগেও বলেছিল। আমি তখন ভেবেছিলাম আলমারির নিচে হঠাৎ পাওয়া, কিন্তু এখন মনে হচ্ছে বাড়িটা যেন ইচ্ছা করে চিঠিগুলো সামনে আনছে। আমি শান্ত গলায় বললাম, তুহিন, এই বাড়িতে যা হচ্ছে সব কিছু আমরা দুজন মিলে সামলাবো, কিন্তু একটা কথা, আমাদের দুজনের ভেতরে কোনো ভুল চিন্তা জমতে দেওয়া যাবে না।
ভুল চিন্তা মানুষকে দুর্বল করে। তুহিন কেঁপে উঠল, মুখে একটা যন্ত্রণা। বলল, আপু, আমি চেষ্টা করছি, কিন্তু কখনো কখনো মনে হয় আমি আমি নেই। আমি শিউরে উঠলাম। কেন এমন বলছিস? তুহিন গলা নামিয়ে বলল, আপু, রাতে যখন ঘুম ভাঙে আমার মনে হয় কেউ আমার মাথার ভেতর কথা ঢুকিয়ে দিচ্ছে, এমন কথা যেগুলো আমি চাই না ভাবতে, কিন্তু ভাবনা থামে না। আমি সঙ্গে সঙ্গে বললাম, তাহলে আমরা নিয়ম করব, রাতে একসাথে দরজা জানলা বন্ধ করব, দোয়া পড়ব, ঘুমানোর আগে আলো জ্বালিয়ে রাখব, আর যদি তোমার মনে অস্বস্তি হয় আমাকে বলবে, লুকাবে না। তুহিন আমার দিকে তাকালো, চোখে জল। বলল, আপু, তুমি রাগ করবে না তো? আমি বুঝে গেলাম এটাই সেই কথা, যে কথাটা সে আগে বলেছিল। আমি একটা কথা চাই, কিন্তু তুমি কখনো দেবে না। আমি খুব স্থিরভাবে বললাম, আমি রাগ করব না, কিন্তু সত্যি কথা বলবি, আর মনে রাখবি তুই আমার ছোট ভাই। তোর মনের ভেতর অস্থিরতা থাকতেই পারে, কিন্তু সীমারেখা ভাঙা যাবে না। আমাদের সম্পর্কের ভরসাটাই আমাদের বাঁচাবে। তখন তুহিন মাথা নিচু করে বলল, আপু, আমি জানি তুমি আমার জন্যে কত কিছু করছো। আমি শুধু এই বাড়িটা থেকে বের হতে চাই, কারণ আমি ভয় পাচ্ছি আমি যদি এখানে থাকি আমি নিজেকে হারিয়ে ফেলব। আমি ওর কাঁধে হাত রাখলাম। তুই নিজেকে হারাবি না, আমি থাকতে দেব না, কিন্তু আমরা ধীরে ধীরে সমাধান খুঁজব। তুহিন ফিসফিস করে বলল, আপু, একটা কথা বলি, মাঝে মাঝে মনে হয় এই বাড়িটা আমাকে তোমার কাছে টেনে নিয়ে যেতে চায়, যেমন কেউ ধীরে ধীরে কাউকে ভুল পথে ঠেলে দেয়। আমি বুঝি এটা ভুল, কিন্তু অনুভূতিটা আসে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। আমি জানতাম এখানে যদি আমি আতঙ্কিত হই তাহলে তুহিন ভেঙে পড়বে, আর ভেঙে পড়া মানে এই বাড়ির ছায়ার জয়। আমি ধীরে বললাম, তুহিন, অনুভূতি আসতে পারে, মানুষ মানুষ বলেই আসে, কিন্তু মানুষকে মানুষ বানিয়ে রাখে তার সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত নেব, আমরা সঠিক থাকব। তুহিন চোখ মুছল, মাথা নাড়ল। সেই রাতেই আমরা একটা নতুন নিয়ম করলাম। ঘুমানোর আগে একসাথে দরজা জানলা বন্ধ করা, বাড়ির প্রতিটা ঘরে একবার করে আলো জ্বালিয়ে দেখা, তারপর নিজের নিজের ঘরে দরজা বন্ধ করে শোয়া, কিন্তু দরজার বাইরে ছোট একটা নাইট লাইট জ্বালিয়ে রাখা। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়লাম, তবু ঘুম আসছিল না, কারণ চিঠির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। এই বাড়ির বিপদ হল সীমারেখা ঝাপসা হওয়া। আমি ভাবছিলাম, এই বাড়ির অভিশাপ কি সত্যিই কোনো অলৌকিক জিনিস, নাকি এটা একটা উত্তরাধিকার, এক ধরনের মানসিক ভয় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনকে দুর্বল করে। ঠিক তখনই খুব আস্তে করিডরে একটা শব্দ হলো। আমি উঠে বসে গেলাম। নাইট লাইটের আলোতে করিডর দেখা যায় একটু। আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম, কেউ নেই, কিন্তু তুহিনের ঘরের দরজা, যেটা আমি নিজ হাতে বন্ধ করে দিয়েছিলাম, সেটা সামান্য ফাঁক। আমি শ্বাস চেপে ধরলাম। এই নিয়ম ভাঙল কে? আমি দরজার দিকে হাত বাড়ালাম, কিন্তু খুললাম না, কারণ আমার মনে হলো কিছু কিছু জিনিস না দেখাই ভালো। সব দরজা খুললে সব সত্য সহ্য করা যায় না। আমি কেবল ফিসফিস করে বললাম, তুহিন। ভেতর থেকে কোনো জবাব আসলো না, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে একটা খুব ক্ষীণ আওয়াজ এলো, যেন কেউ ঘুমের ভেতর কথা বলছে। আমি কান বাতলাম। শব্দটা স্পষ্ট না, শুধু দুটো শব্দ যেন আলাদা হয়ে কানে লাগল, থামো না। আমি পিছিয়ে এলাম, দরজা বন্ধ করলাম। বুকের ভেতরটা ধরফর করছিল। আমি বুঝতে পারছিলাম এই বাড়িটার নিয়ম মানে না, এই বাড়ির নিয়ম ভাঙতে ভালোবাসে। আর আমাদের সামনে যে রাতগুলো আছে সেগুলো আরও কঠিন হবে। সেদিন রাতের পর থেকে আমি বুঝে গিয়েছিলাম এই বাড়ির ভেতরে শুধু ঘটনা নেই, আছে একটা ধীরে ধীরে বেড়ে ওঠা প্রভাব। ঠিক যেমন কুয়াশা আসে, প্রথমে পাতলা, পরে ঘন, আর ঘন হয়ে গেলে দূরের পথ দেখা যায় না, পরিচিত গাছও অচেনা লাগে। আমরা নিয়ম করেছিলাম ঘুমানোর আগে দরজা জানালা চেক করব। তবু তুহিনের ঘরের দরজা ফাঁক হয়ে গিয়েছিল, আর ভেতর থেকে যে অস্পষ্ট আওয়াজ, থামো না, সেটা কি তুহিনের, নাকি কেবল আমার কানের ভেতরের ভয়? আমি সেই রাতে আর ঘুমাতে পারিনি, শুধু প্রার্থনা করেছি। মনে মনে বলেছি, যাই হোক, এটা যেন আমাদের সম্পর্কের সীমানা নষ্ট না করে,
কারণ কিছু সীমারেখা ভেঙে গেলে মানুষ আর আগের মতো থাকে না। বাড়ি থাকলেও ঘর থাকে না। ভোরের দিকে ঘুম এসে গিয়েছিল কিছুটা, কিন্তু ঘুমটাও ছিল টুকরো টুকরো। একবার চোখ বুজলেই মনে হতো করিডরে কেউ হেঁটে যাচ্ছে। আবার চোখ খুললেই দেখি নাইট লাইটের আলো একইভাবে পড়ে আছে। সব ঠিক। আবারও ভয়, আবারও সন্দেহ। সকালবেলা তুহিন উঠেছিল দেরিতে। বেরিয়ে এসে টেবিলে বসে পড়ল। মুখটা কেমন নিস্তেজ, যেন এক রাতেই সে অনেক বড় হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কাল রাতে ঘুমিয়েছিলি? তুহিন একদম ধীরে বলল, ঘুমিয়েছিলাম আপু, কিন্তু আমি জানি না কতটা ঘুম আর কতটা অন্য কিছু। আমি বুঝলাম চাপ বাড়ছে। আমি নরম গলায় বললাম, দেখ, আজকে তুই স্কুলে যাবি না, একদিন থাক, মাথাটা একটু শান্ত কর। তুহিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আপু, আমি স্কুলে গেলে অন্তত মনে হয় বাইরে একটা স্বাভাবিক পৃথিবী আছে। এই বাড়িতে থাকলেই মনে হয় আমি ঘোরের মধ্যে ঢুকে পড়ি। আমি তাকে জোর করলাম না, কারণ কখনো কখনো মানুষের নিজের স্বাভাবিক আশ্রয়টাই দরকার হয়। তুহিন তাই স্কুলে গেল। তুহিন বেরিয়ে যাওয়ার পর আমি একা বসে থাকলাম। মনে হচ্ছিল আমি যেন এই বাড়ির সাথে একা যুদ্ধ করছি। আর যুদ্ধটা এমন শত্রুর সাথে যাকে দেখাই যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি আবারও ছাদের বাক্সটার কথা ভাবলাম। চিঠি পড়েছি, কিন্তু কি সব? আরও কিছু আছে কি? সেই বাক্সে কি এমন কিছু ছিল যে আমি খেয়াল করিনি? আমি সিদ্ধান্ত নিলাম, আজ আমি সব পরিষ্কার করে দেখব। লুকোনো জিনিস লুকোনো থাকলে মনও লুকিয়ে থাকতে শেখে। আর আমি চাই না এই বাড়িতে আর কোনো গোপন কোণা থাকুক। আমি ছাদে উঠলাম। বাক্সটা যেভাবে রেখেছিলাম সেভাবেই ছিল। ঢাকনা খুললাম, কাগজগুলো আবার উল্টালাম। পুরনো ছবিগুলো দেখলাম। বেশিরভাগই অচেনা মুখ। একটা ছবিতে একজন যুবক, সম্ভবত আমার শ্বশুর, চোখে ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা বড় গাছ, আর পেছনে এই একই বাড়ির দেওয়াল। ছবিটা দেখেই মনে হলো এই বাড়ির ছায়া অনেক পুরনো। কাগজগুলোর মধ্যে একটা ডায়েরির পাতার মতো কিছুও ছিল, অর্ধেক ছেঁড়া, অর্ধেক দাগ টানা। তাতে লেখা, একাকিত্ব মানুষকে শুধু একা করে না, একাকিত্ব মানুষকে ভুল ভাবায়। আর ভুল ভাবনাই যখন অভ্যাস হয়ে যায়, তখন মানুষ নিজের সত্যকে চিনতে পারে না। আমি যেন নিজের বুকের ওপর হাত রাখলাম, কারণ আমি গত কয়েকদিন ধরে ঠিক এটাই অনুভব করছি। আরেকটা পাতায় লেখা ছিল, যে ঘরে মানুষ দীর্ঘদিন একা থাকে সেখানে দেওয়ালের ভেতরেও শব্দ জমে। কথা না বললে ঘর কথা বলতে শেখে। আমি কেঁপে উঠলাম। এটা কি কোনো কুসংস্কার, নাকি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা? অনেক পুরনো বাড়িতে মানুষ সত্যিই অদ্ভুত অনুভব করে। ভয়, নীরবতা, একাকিত্ব সব মিলিয়ে মাথা দুর্বল হয়। কিন্তু তুহিন তো ছোট, ওর ওপর প্রভাব পড়া সহজ। ঠিক তখন আমার ফোন বেজে উঠল। স্বামীর কল। আমি তড়িঘড়ি রিসিভ করলাম। তার কণ্ঠস্বর দূর থেকে এলেও পরিচিত। বলল, কেমন আছো? তুহিন ঠিক আছে তো? আমি এক মুহূর্ত চুপ করে গেলাম। বলবো কি? বললে সে ভয় পাবে। সে দূরে, এখান থেকে কিছু করতে পারবে না। কিন্তু না বললেও আমি একা। আমি খুব সংক্ষেপে বললাম, আমরা ভালো আছি, তুহিন স্কুলে যাচ্ছে, একটু মানিয়ে নিচ্ছে। স্বামী বলল, তোমাকে একা রেখে আসতে আমারও খারাপ লাগছে, কিন্তু কয়েক মাস, তারপর সব ঠিক হবে। তুমি শক্ত থেকো। আমি শক্ত থেকো শব্দটা শুনে মনে মনে হাসলাম। শক্ত থাকা কি এত সহজ, যখন ঘরের ভেতরটাই দুর্বল করে দেয়? কল কেটে গেল। আমি সিঁড়ি দিয়ে নামলাম। মনে হচ্ছিল আজকে আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। তুহিনকে এখানে রাখবো নাকি বাবার বাড়ি পাঠিয়ে দেব? কিন্তু ও তো নিজেই বলেছে যেতে চায়, আবার বলেছে যাবে না। তার ভেতরের দ্বন্দ্বটা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে। সন্ধ্যায় তুহিন ফিরল। আজও অন্যরকম। ব্যাগ নামিয়ে বলল, আপু, আজ আমি স্কুলে থাকতে পারছিলাম না। বারবার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। আমি ওর দিকে তাকালাম। বললাম,
তুহিন, শোন, আমরা আজ রাতেই তোর আব্বাকে ফোন করব। দরকার হলে তুই কালই বাড়ি চলে যাবি, এখানে আর না। তুহিন চমকে উঠল। না আপু, এখন না, আমি গেলে তুমি একা হয়ে যাবে। আমি বললাম, আমি একা থাকলেও চলবে, কিন্তু তুই যদি ভেঙে পড়িস আমি সেটা সহ্য করতে পারবো না। তুহিনের চোখে জল চলে এলো। বলল, আপু, তুমি বুঝছো না, আমি শুধু তোমাকে একা রাখতে চাই না, আমি আমি নিজের সাথে যুদ্ধ করছি। আমি খুব ধীরে বললাম, আমি বুঝি, তাই তো বলছি, তোর যুদ্ধটা একা নয়, আমাকে বল কি হচ্ছে। তুহিন অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, আপু, রাতে যখন আমি ঘুমাই আমি স্বপ্ন দেখি না, আমি দেখি আমি যেন অন্য কারো চোখ দিয়ে এই বাড়িটাকে দেখছি, যেন কেউ আমার ভেতর থেকে তাকায়, আর ওই তাকানোতে তোমার প্রতি একটা অদ্ভুত টান তৈরি হয়। আমি শ্বাস আটকে ফেললাম, কিন্তু আমি জানতাম এখানে আতঙ্কিত হওয়া যাবে না। এটা ইউটিউব সেফ গল্প, আর বাস্তবেও এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো সীমারেখা পরিষ্কার করা, কিন্তু মানুষকে ভেঙে না দেওয়া। আমি ধীরে বললাম, তুহিন, টান অনুভব করা মানেই ভুল কাজ করা নয়, কিন্তু যদি সেই টান ভুল পথে নিয়ে যেতে চায় তাহলে সেটাকে থামাতে হবে। আমরা থামাবো, কারণ আমরা জানি কোনটা ঠিক। তুহিন মাথা নাড়ল, কিন্তু চোখের ভেতরে যেন একটা অনুরোধ। বলল, আপু, তুমি আমাকে ঘৃণা করো তো না? আমি ওর হাত ধরলাম। ঘৃণা কেন করব? তুই আমার ভাই, তোর ভেতরে যে অস্থিরতা হচ্ছে সেটা তোর অপরাধ নয়, কিন্তু তুই যদি লুকিয়ে রাখিস সেটা বিপদ হবে, তাই সব বলবি। তুহিন কান্না চাপতে চাপতে বলল, তাই আমি আগে বলেছিলাম আমি একটা কথা চাই, কিন্তু তুমি কখনো দেবে না। আমি জানি তুমি দেবে না, কিন্তু ওই ভাবনাটা আসে, আর আমি ভয় পাই। আমি বললাম, ভয় পাওয়া ভালো, কারণ ভয় মানুষকে সতর্ক করে, কিন্তু আমরা সেই ভয়কে শক্তিতে বদলাবো। এখন আমার কথা শোন, আজ থেকে কিছু নিয়ম বদলাবে। আমি তাকে 3টে নতুন নিয়ম দিলাম। 1, রাতে তুহিন নিজের ঘরে একা থাকবে না, দরকার হলে আমি পাশের ঘরে থাকব, দরজা আধ খোলা থাকবে, ভয় লাগলে ডাকবে। 2, নিয়ম করে বাইরে হাঁটা, স্কুল, পড়াশোনা, শরীর চর্চা, মনে যেন ঘরের ভেতর জমে না থাকে। 3, যে মুহূর্তে মাথার ভেতর অস্বস্তি বা ডাক আসবে সে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে বসবে, লুকাবে না। তুহিন মাথা নাড়ল, বলল, আপু, আমি চেষ্টা করব। রাত হলো, আমরা একসাথে দরজা জানালা চেক করলাম। এরপর আমি তুহিনের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বললাম, তুই ঘুমাবি, আমি পাশের ঘরে আছি, দরজা আধ খোলা থাকবে, ভয় লাগলে ডাকবি। তুহিন খুব ক্লান্ত গলায় বলল, আপু, তুমি দরজা বন্ধ করো না, আজকে তুমি বন্ধ করলে আমি দম বন্ধ মনে করব। আমি বললাম, ঠিক আছে। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়লাম, দরজা আধ খোলা, নাইট লাইট জ্বলছে, করিডোরে আলো পড়েছে হালকা। কিছুক্ষণ পরে আমি শুনলাম তুহিন নিঃশ্বাস ফেলছে ভারীভাবে, হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি চোখ বন্ধ করলাম, আর ঠিক তখনই করিডোরে আবার সেই শব্দ, খুব হালকা, যেন কেউ নেঝেতে আঙুল ছুঁয়ে যাচ্ছে। আমি চোখ খুললাম, তাকালাম, কেউ নেই, কিন্তু তুহিনের ঘর থেকে খুব আস্তে একটা আওয়াজ এলো, আপু। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, দরজার দিকে গেলাম। কি হয়েছে? তুহিন বলল, আপু, আমি আবার ওই আওয়াজ শুনছি। আমি ভয় না দেখিয়ে বললাম, তুই উঠ, আমার ঘরে আয়, এক্ষুনি। তুহিন দরজা খুলে বের হলো, তার মুখ ফ্যাকাশে। আমি তাকে আমার ঘরে এনে বসালাম, পানি দিলাম, ওর কাঁধে হাত রাখলাম। ঠিক তখনই আমরা দুজনেই শুনলাম পেছনের ঘরে একটা আওয়াজ, যেন কেউ খুব আস্তে আলমারির দরজা টানছে। তুহিন কেঁপে উঠল, আমার হাত শক্ত করে ধরল, বলল, আপু, ওটা কে? আমি জানতাম এখন যদি আমি দৌড়ে যাই ভয় বাড়বে। আমি ধীরে উঠে দাঁড়ালাম, আলোটা জ্বালালাম, তারপর দৃঢ়ভাবে বললাম, এই বাড়িতে কেউ নেই, আর যদি ভয় আসে আমরা ভয়কে নিয়ম দিয়ে থামাব। আমি করিডোরে গেলাম, আলো জ্বালালাম, এক ঘর থেকে আরেক ঘরে তাকালাম, সব স্বাভাবিক,
আলমারির দরজা বন্ধ। কিন্তু তখন আমার চোখ পড়ল মেঝেতে একটা কাগজ পড়ে আছে। আমি সেটা তুলে নিলাম। পুরনো কাগজ, ঠিক চিঠির মতোই। ভেতরে লেখা একটা মাত্র লাইন, যাকে তুমি আঁকড়ে ধরবে তাকেই বাড়ি তোমার ভয় বানাবে। আমি শিউরে উঠলাম, কারণ এটা কোনো সাধারণ চিঠি না, এটা যেন এই বাড়ির ধারণা, এই বাড়ির ভাষা। আমি কাগজটা ভাঁজ করলাম, ফিরে এসে তুহিনের সামনে বসলাম। আমি খুব শান্ত গলায় বললাম, তুহিন শোন, এই বাড়ি আমাদের মাথা দুর্বল করতে চাইছে, আমাদের সম্পর্কের সীমারেখা নষ্ট করতে চাইছে, কিন্তু আমরা সেটা হতে দেব না। কাল সকালেই আমরা এখান থেকে কিছুদিনের জন্য চলে যাব। তুহিন হঠাৎ কেঁদে ফেলল, বলল, আপু, আমি চাই না তুমি কষ্ট পাও, আমি চাই না আমি তোমাকে ভয় দিই। আমি ওকে বুকে টেনে নিলাম, বললাম, তুই আমাকে ভয় দিস না, তোর সততা আমাকে বাঁচায়, কারণ তুই লোকাসনি, তুই বলেছিস, আর সত্য বলার মানেই তুই হারিসনি। সেই রাতে তুহিন আমার ঘরেই ঘুমালো, এক পাশে, আমি অন্য পাশে, মাঝখানে একটা বালিশ, যেন সীমানা চোখে দেখা যায়, কারণ সীমানা শুধু মুখে বললে হয় না, সীমানাকে জীবনেও রাখতে হয়। ভোরবেলায় তুহিন ঘুম থেকে উঠে খুব শান্ত লাগছিল, চোখে ক্লান্তি আছে, কিন্তু আগের মতো আতঙ্ক নেই। মনে হলো একটা কঠিন রাত পার হলে মানুষ কিছুটা হালকা হয়। আমি সকালেই বাবাকে ফোন করলাম, সব বললাম না, শুধু বললাম, বাবা, আমি কয়েকদিন তোমাদের কাছে আসব, আমার মন ভালো নেই। বাবা সঙ্গে সঙ্গে বলল, চলে আয় মা, কিসের দেরি। ফোন রেখে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তুহিন ব্যাগ গোছাচ্ছিল, হঠাৎ থেমে বলল, আপু, এই বাড়ি কি আমাদের আবার ডাকবে? আমি জানালার দিকে তাকালাম, বাইরে সকাল, আলো, পাখি ডাকছে, কিন্তু এই বাড়ির দেয়ালগুলো এখনও ঠিক একই। আমি বললাম, ডাকবে কিনা জানি না, কিন্তু আমরা জানি আমাদের সিদ্ধান্ত কি, আমরা কোথায় দাঁড়াবো, আলোতে। তুহিন মাথা নাড়ল, আমরা বেরিয়ে গেলাম। দরজা বন্ধ হলো, কিন্তু আমি যখন শেষবারের মতো পিছনে তাকালাম, আমার মনে হলো ঘরের ভেতরটা নিঃশব্দ নয়, যেন কেউ দাঁড়িয়ে আছে আর দেখছে আমরা চলে যাচ্ছি। তবু আমি এবার ভয় পেলাম না, কারণ ভয় থাকলেও আমি জানতাম আমি একা না, আমি সত্যের পাশে আছি, আর সত্যের পাশে থাকলে ছায়া যতই বড় হোক, আলো একদিন পথ দেখায়।